আজকের গল্প হলো একাদশ গল্প। পরদিন ভোরবেলা সিংহাসনে বসতে গেলে একাদশ পুতুল বলল, আগে আমার কথা শুনুন, তারপর সিংহাসনে বসুন। বিক্রমাদিত্য কোথায় যেন আমার অন্য কিছু নেই, মন্দ লোকের সাড়া পেতে এবং সে সৎ লোকের তাদের কাছে পুরস্কার পেত। একবার বিক্রমাদিত্য রাজ্যে পরিভ্রমণের ইচ্ছে হলো। তিনি রাত্রেবার মন্দিরের ওপরে যোগীর বেশে বেরিয়ে পড়লেন, যেখানে কিছু আশ্চর্য জিনিস দেখবেন এদিন থেকে যান, এবং এইভাবে তিনি বেড়াচ্ছেন। এক পথে চলতে চলতে পরে সূর্য অস্ত গেল। কাছাকাছি কোনো বাড়ি বা গুহা দেখতে পেলেন না। একটা গাছের নিচে আশ্রয় নিলে। সেই গাছ থেকে চিরঞ্জীবী নামে বৃদ্ধ পাখি বাস করতো। তার পৌত্র প্রতিদিন দেশে নানা স্থানে ঘুরিয়ে আসে। সন্ধ্যাবেলা চিরঞ্জীবী তার মধ্যে ফল এনে দিত। চিরঞ্জীবী সেই ফল খেয়ে সুখে শান্তিতে জীবনধারণ করতো। এই আছে সেখানে পৌত্রদের দেওয়া ফল খেয়ে জিজ্ঞাসা করলো যে, যাহারা বাচ্চারা তোমরা এইরূপ নানা স্থানে ঘুরে বেড়াও কেন? কিছু আশ্চর্য জিনিস দেখেছো কি? এটা কি পাখি কেবল আছে? আজকে তুমি আশ্চর্য কিছু দেখতে পাও, কিন্তু আমার মন খুব খারাপ। আগের কী জন্য দুঃখ? শুনুন, উত্তর প্রদেশে একটা পাহাড়ি জায়গা আছে, সেই তাহার পাশে পলাশনগর আছে। এই পাহাড়ে বাস করতো এক রাক্ষস। সে প্রতিদিন পলাশনগরে আসতো এবং সামনে যাকে দেখতে তাকে পাহাড়ে বসে খেত। এবং একদিন নগরে সকলে মিলিয়া হয় রক্ষণে, বকরাকু তুমি যাকে খাও এইভাবে খেয়েও না, তুমি তোমার খাবারের জন্য রোজ একবার পাঠিয়ে দেবেন, তুমি একে খেয়েও। রাক্ষস এই প্রস্তাব শুনে রাজি হয়ে গেল। তারপর পর্যবেক্ষণ প্রতিদিন রাক্ষসের এক বাড়ি থেকে একে একে জিনিস পাঠানো হতে লাগলো। এইভাবে বহুদিন কেটে গেছে। কাল যেন বামন পাড়ায় আমার পূর্বজন্মে তার বন্ধু ছিল। একমাত্র ছেলেকে দিয়ে বংশ নাম করা হয়। স্ত্রী বিপদে পড়া হয় স্ত্রী বাড়ি চলে গেলে তাদের এই দুঃখ। আর আমি দুঃখিত হয়েছি। আর যদি বিক্রমাদিত্যের কাছে ছায় বসে এইসব কথা শুনছিলেন, তিনি আর দেরি না করে পলাশনগরের দিকে রওনা হলেন। আজকের গল্প হতো দর্পদলন। কি করিয়া গল্প লিখিতে হয় তা সম্প্রতি শিখিয়াছ। বঙ্কিমবাবু তার সব গল্পে পড়িয়া আমার গল্প বিশেষ ফল নাই। ফল কোথা হইতে কেমন করিতে হইল? আমরা এই প্রথম গল্পটি কথাটা লিখিতে বসিলাম। আমার এটার মাধ্যমে অনেক রকম ছিল, কিন্তু বাল্যবিবাহের বিরুদ্ধে কোনো মত তিনি বেতাবি রুদ্ধি হইতে গড়িয়ে তোলাবে না। কিন্তু আমার বিধবা যখন স্ত্রী হয়, তখন 17 বছর বয়সে 18তে পা দিলেন। তখন বলে আমার কলেজে থার্ড ইয়ারে পড়ি, এবং সেই তাহার ইচ্ছাকৃতে যৌবনের প্রথম দক্ষিণা পাতার বাহিরে আরম্ভ করিতে কত অলক্ষ্য দিকে, কত অর্বাচীন গীতি এবং কম্পনে মর্মরত তরুণ জীবনকে উৎসুক করে যেতে। তার মানে বুকের ভিতরে দীর্ঘ নিঃশ্বাস ভরিয়া উঠিল। তখন আমার মা ছিলেন না। তখন আমার শূন্যবাস সংসারের মধ্যে লক্ষ্মী যাপন করিবার জন্য আমরা পড়াশোনা শেষ হইবার অপেক্ষা করিবে। 12 বছর বয়সে বালিকা আমার ঘরে বলে নামতে বলে তুমি আমার কাছে সংকোচ বোধ করেছিল, কারণ তাহার অনেকের বয়স হইয়াছিল। কিন্তু অনেক স্কুল মাস্টারি মুনসেফি করিয়া কেউ কেউ তার সম্পত্তি করেন। তাহার আমার শ্বশুর বাড়ির নামবাচক অতি ললিতা বলে আজকে আমি একটু ভালো অপ্রাচীন ছিলাম, তাই বিছানা শক্তি কোনো উপদ্রব ছিল না। নামতে দেওয়ার জন্য পাকা হয়েছিল, তাই শুনিলাম নিয়ে কানের ভিতরে মনে আগুনে এখন বয়স হইয়াছে বলে জ্যোতিষ সাহেব আর মুনসেফ লাভের জন্য ব্যগ্র হইয়াছিলেন। তবু তার মধ্যে এই পুরাতন আওয়াজের মধ্যে বেশি বেদনা বাজিয়েছে। প্রথম বয়সে সাহেবের অনেকগুলি ছোটোখাটো বাধার মধ্যে ছিল লজ্জায় বাধা, পরের লোকে বাধা, অভিজ্ঞ। এগুলি অন্তরাল। প্রথমে পরিচয় যে অব্যাহত দিতে থাকে, তাই ভোরের আলোর মতো রঙিন, কিন্তু মধ্যাহ্নের সময়ের মধ্যে সুস্পষ্ট অনবরত এবং বর্ণচ্ছটা নহে। আমার সেই সময় পরিচিত মাঝখানে সেই বিদ্যালয় তিনি আমার ভালো। তিনি বললেন, তিনি আমাকে বৌমাকে বাংলা লেখাপড়া শিখিয়া প্রবৃত্ত হইলে আমার এই গল্পে শুরু হইয়াছিল। সেইখানেই এসবের মধ্যে কেবল তাহার কন্যার নামকরণ করিতে নিশ্চিত ছিল, কিন্তু তাহাতে শিক্ষাদানের প্রভূত আয়োজন করিয়াছিল। এমনকি পদ্যপক্ষে তাহার মুখস্থ করিবার হইয়াছিল। তাহার নৈকন্যরাজ বোধ কাব্য পড়িতে হেমবাবুর দীক্ষা প্রয়োজন নাই। শাস্ত্রে গিয়া তিনি তার পরিচয় পাইয়াছিলেন। আমি যেখানে থাকতে নানা উপায়ে বলেছিলেন যে অত্যন্ত দূরে তুমি সেটা আরম্ভ পড়িয়েছিলেন। তাদেরকে মার্ক দিয়া নব্য বাংলার কাব্য এবং সেখান থেকে অনেক কবিতা ঢালুছি। তাই এবং এভাবে প্রেমী আকর্ষণ করাটাই যথেষ্ট নয়। অশ্রদ্ধাহীন দেখায় আমি এই বাংলা ভাষায় এখান থেকে আশ্রয় লইয়াছিল। আমি স্বভাবত এই জন্য আমি তোমার সেখান থেকে নিয়েছি। আমি সেখান থেকে কোনো সময় আমার চিঠি সূত্রে গাছিয়া রেখেছি। ইহার মধ্যে মণিগুলি অন্যায় কেবলমাত্র সম্পর্কটুকু আমার এই বিনয়টুকু স্পষ্ট করিয়া আমার স্মৃতি সংগত করিয়া নাই। কালিদাসও তাই করিতেন, তাহার স্ত্রী মণিগুলিকে চোর বলিয়া যাইত। আজকে সেই গল্প হলো লাস্ট ওভার।
মিড উইকেটটা আলপাগিনে ঠিক করিয়াছিল, তার পরস্পর বিরোধী আবেগ আচ্ছন্ন করিয়াছে। একদিকে যেমন জেতা ম্যাচ বেরিয়ে যাচ্ছে, অন্যদিকে 2 ঘন্টা তার চোখে থেকে যে অলৌকিক ঘটনা ঘটেছিল তারা সাক্ষী দেবে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আর যে কোনো জানার জন্য দায়ী যে এই মুহূর্তে নন স্টপ এবং সেঞ্চুরি ঠাকানোর পরে জয়ন্ত ডুবলুকে দেখে এতটুকু ক্লান্ত বলে মনে হচ্ছে না। এখনো পর্যন্ত টুর্নামেন্টে পেস বোলারের নাম আলফাবেটের স্থানে 22 শর্ট মতো সেঞ্চুরি কেটেছে, 7খানা কম মানেই ব্যাটে আতঙ্কিত অথবা সাবধানী এবং নতুন বল হাতে সাথে আলবেন মোকাবিলা করার মতো আত্মবিশ্বাসী এই নির্দিষ্ট মুহূর্ত রাজ্যে বেশি বেড়ান না, কিন্তু আর পুরনো বলের চেয়ে কাঠামো বেশি। সেখান থেকে অনলাইন দরকারের মতো রিসিভ করা দরকার। ইয়ার্কি সংমিশ্রণে ওকে প্রায় সম্পূর্ণ ফাস্ট বোলার করে তুলেছে। সেখান থেকে বোলারের সবচেয়ে বড় অস্ত্র আত্মবিশ্বাস। আলবেনের মনের গভীরে এই কথাটা বিশ্বাস হলে নিজের দিনে পৃথিবীতে যে কোনো ব্যাটারকে নাকচ করিয়ে খাওয়াতে পারে, কিন্তু টুবলুর এই ইনিংসটা সব কিছু বদলে দিয়েছে। আসলে টুবলু এখনো রঞ্জি ট্রফি চান্স পায়নি, এখন জোর করে সম্ভব রয়েছে। আমি তুমি এখান থেকে এই বোলার ক্যাপ্টেন যে বলে তুমি কথা চমকে যাবে, তুমি আনতে পারে, সে বল করতে পারে, সে বললে এখনো 3 মিনিটে হবে, 4 ওভার বলে এখনো 120 রান করতে হবে। হাতের মতো 3 উইকেট রক্ষায় 11 ওভার সম্মত ঠিক গতি 20 ওভারে 11 মতো ঘোরাফেরা করছে। এর মধ্যে 3টে ওভারই ছিল 45 রান হচ্ছে 3.5 ওভারে, তার মধ্যে 30টি রান সেঞ্চুরি শেষ হয়ে গেল, কিন্তু শেষ রানে 1 রানও নিজের হাতে স্ট্রাইক রাখবো না। সে বলতে খারাপ ছিল না, ওভারটা মাত্র রান এসেছে, কিন্তু বাকি 3 ওভার চলে দিতেই যাবে। রঞ্জিত বিপুল তার সঙ্গে বোলারে রান হবে, শেষ বল হবে, একটা বলও লেগের সামনে রাখতে হবে। লেগের বলগুলি শেষ আরাম করে বাইরে সেই একটু শর্ট গুড লেন্থ করে যাবে, যার মধ্যে ইয়ার্কি মিডফিল্ড বল করবে, কোনো রোকথাম করবে না। পিঠে চাপড়াবে মিড উইকেট বাজত বোলারের মাত্র বড় বড় হাত থেকে শুরু করে দিয়ে হয়েছে ঠিক এখনো পিছিয়ে থাকতে পারবে না। বলটা গতিতে কমবে, যাতে সেই গেটের টাইমিং গন্ডগোল হয়, সেই উইকেট নেওয়ার কথা ভাবছি না করে সে 10 ওভারে কম রান করে ম্যাচ জগতে ফিরে আসবে। 6 ওভারে আবার আসবে, বলটা সঠিক জায়গায় পিচ করে আবার বাঁ দিকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু বলটির পথ করে পরিবর্তন করে আর কিন্তু ব্যাটারের আঘাত করে দেওয়ার বললো তুমি আমাকে কাজী করে মুখে গাড়ির পাশে টেস্ট বল ব্যাটারের বেদ আবার আকাশের দিকে উঠে গেল। থার্ডম্যানে রিং থেকে পান করে ছুটে এসে বলের দিকে নাগাল পেতে শুভম, সে বলল ফিরে তারা বলটা বাউন্সার বেরিয়ে শর্ট ওটা ছাড়তেই হবে। মাথা নেড়ে বললে ফিরে আসে আলতা, এটা কি শর্ট ছিল, সেটা কি কাটা ছিল, কিন্তু কথা নয়, কিন্তু এত অন্য কথা হতে পারে। সেই শর্ট প্লেয়ার সেক্ষেত্রে শুধু ব্যাটিং বলের পরিবর্তন করায় পরের দিকে একটু ফুল লেগতে বল করবে। তারপর থেকে বললে তুমি বেরিয়ে এসেও কালের উপরে ব্যাট তুলে ব্যাটসম্যান করবে। জয়ন্ত কী করছিস সেখানে, তারপরও প্রতিটি দলে তুই ছাড়ছিস আকারের দিকে জাহির করলি বিনা আনসার বেঁধে সুনীল পান্ডে বেশ অধিনায়ক, কারণ তুই ভুল বললি যে এই যে বল মানে আগের বলে চারি মেকআপ হয়ে গেল, কিন্তু জয়ন্ত সেখানে মনে হয় না যে ক্যাপ্টেনের কথা শুনছিল। প্লেয়ার বলে তাহলে নিজের ব্যাট রেখে পিস করবে বা সুন্দর দিয়ে বেঁচে বললে পারলে সন্তুষ্ট হয়ে যাবে। সে বলে যদি ব্যাটারকে বিট করতে হবে কথা ছিল, সে বলবে বলটা চেষ্টা করেনি, পরের দিকে করে দিয়েছে এবার করে সে বললো বিট বলটির গতিও কম ছিল। সে বললো তুমি আমাকে বেশি নিয়ে লাভ দিয়ে নিয়ে বলটা যেখান থেকে কথা করবে মাথায় মারা গেছে অনেকটা চামচিকের মতোই ব্যাটারি আকাশের দিকে দিয়ে দাঁড়ালো। হয়তো যদি আমাকে বলতে তুমি কারণ পরে কিন্তু অনলাইনে বল দিয়ে উপর থাকবে সোজা ক্যালারিতে গিয়ে পড়লে সুন্দর উচ্ছৃঙ্খলা তার মাধ্যমে এই বিদ্যুৎ সাথে কথা বলার কানিয়ে আগামী শহরের দিকে উৎসব করে বলে তুমি রাজ্য ফিরে বলে তোমার ভারতীয় দলের খুব রাজবাড়ি মানুষ সেই গোটা দিন প্রায় শুনলেই পাওয়া যাবে জয়ন্ত শেষের কথাটাই ওকে প্রেস্টিজ করেছে, সেই নিয়ে তো কোনো জায়গায় ভগ্নাংশের মধ্যে মানে রাখতে পারবে না। হয়তো স্বতঃস্ফূর্ত হয়ে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু মুখে
সেভাবে প্রকাশ পেয়ে গেল বলবে। পরের মুহূর্তে আপনি অনায়াসে মিটিয়ে বল দিতে আগে পরটা আমি ডুবে দিতে পারতাম, কিন্তু মনে হতে পারছে এই ব্যাটাকে সেই অংশ থাকবে বলের হাতে সাথে পাই যাবে, তাই কন্যা খেতে দেওয়ার পরে প্রতি আন্দাজ করবে নির্ভুল হবে। এই মাত্র ঘর থেকে মনে হবে সেই নিশ্চয় করবে। ঠিক আছে, সেটা হচ্ছে আজকে ২তম বলের একটা ১৪০ কিলোমিটার ঘর থাকবে, কালো তার মধ্যে তাকিয়ে রাখবে চিপচিপিয়ে সে শরীর, মাথায় কোমরানো চুল দিকে চোখ সরল বৃষ্টি যেন অন্ধকার খুঁজে ওরা খুঁজে পায় না। এই ছেলে যেমন গুরুতর বোধ আসা বসন্তকে নিয়ে বেশ আমার করবে, বেশ পরিকল্পনা হঠাৎ করবে। এই যে দেখে ক্যাচ করতে পারবে ওই একবার করে বাউন্স দিতে কেমন হয়। তোর ভাই জয়েন্ট যদি শো করে তুমি ফাইন বল কারণ একটা ইংলিশ ওর বলের দিকে সুনীল একটি রান দিল। অকাতের ওভারে 5 বল রাখে পর্যন্ত 12 রান নিচে 10 বল ভেতরে সেখান থেকে দূরে রাখা হবে। টেস্ট মান নিজে চলে যাবে, দেখতেও আর কিছুই না। এবার একটু বিলম্ব আর কি বলবে না, কারণ বরং 5 দুটো রানি শর্ট করবে, বল যাবে বাউন্সারের মতো যাবে পর্যন্ত লেগে যায়। তুইও একটু ঝুঁকি নিয়ে নেবি এই বলটা মাঝপথে তখন হবে 2 বলকে সব ভেটা করে দেখতে পেয়ে গেলেই তারপরে গতির মধ্যে দ্রুত বেগে ব্যাটার বলটাকে মিডিল জাম্প করে আজকের গল্প হলো একাদশ গল্প। পরদিন বদ্রাজা সিংহাসনে বসতে গেলে একাদশ পুতুল বলল, আগে আমার কথা শুনুন, তারপর সিংহাসনে বসুন। বিক্রমাদিত্য কোথায় যেন আমার অন্য কিছু নেই, অন্য লোকের সাড়া পেতে এবং সেই সৎ লোকের তাদের কাছে পুরস্কার পেত। একবার বিক্রমাদিত্য রাজ্যে পরিভ্রমণের ইচ্ছে হলো। তিনি রাস্তায় মন্দিরের ওপরে যোগীর বেশে বেরিয়ে পড়লেন, যেখানে কিছু আশ্চর্য জিনিস দেখবেন এদিন থেকে যান এবং এইভাবে তিনি বেড়াচ্ছেন। এক পথে চলতে চলতে পরে সূর্য অস্ত গেল, কাছাকাছি কোনো বাড়ি বা গুহা দেখতে পেলেন না। একটা গাছের নিচে আশ্রয় নিলে সেই গাছ থেকে চিরঞ্জীবী নামে বৃদ্ধ পাখি বাস করতো। তার পৌত্র প্রতিদিন দেশে নানা স্থানে ঘুরিয়ে আসে। সন্ধ্যাবেলা চিরঞ্জীবী তার মধ্যে ফল এনে দিত, চিরঞ্জীবী সেই ফল খেয়ে সুখে শান্তিতে জীবনধারণ করতো। এই আছে সেখানে পৌত্রদের দেওয়া ফল খেয়ে জিজ্ঞাসা করলো যে, যারা বাচ্চারা তোমরা এইরূপ নানা স্থানে ঘুরে বেড়াও কেন? কিছু আশ্চর্য জিনিস দেখেছো কি? এটা কি পাখি কে বলে আছে? আজকে তুমি আশ্চর্য কিছু দেখতে পাও? কিন্তু আমার মন খুব খারাপ। তাকে কি জন্য দুঃখ? শুনুন, উত্তর প্রদেশে একটা পাহাড়ি জায়গা আছে, সেই তাহার পাশে পলাশনগর আছে। এই পাহাড়ে বাস করতো এক রাক্ষস। সে প্রতিদিন পলাশনগরে আসতো এবং সামনে যাকে দেখতে তাকে পাহাড়ে বসে খেত। এবং একদিন নগরে সকলে মিলিয়া হয় রক্ষণে বকরাকু, তুমি যাকে খাও এইভাবে খেয়েও না, তুমি তোমার খাবারের জন্য রোজ একবার পাঠিয়ে দেবেন, তুমি একে খেয়েও। রাক্ষস এই প্রস্তাব শুনে রাজি হয়ে গেল। তারপর পর্যবেক্ষণ প্রতিদিন রাক্ষসের বাড়ি থেকে একে একে জিনিস পাঠানো হতে লাগলো। এইভাবে বহুদিন কেটে গেছে। কাল যেন বামুন পাড়ায় আমার পূর্বজন্মে তার বন্ধু ছিল একমাত্র ছেলেকে দিয়ে বংশ নাম করা হয়। স্ত্রী বিপদে হয় স্ত্রী বাড়ি চলে গেলে তাদের এই দুঃখ, আর আমি দুঃখিত হয়েছি। আর যদি বিক্রমাদিত্যের কাছে ছায় বসে এইসব কথা শুনছিলেন, তিনি আর দেরি না করে পলাশনগরের দিকে রওনা হলেন। আজকের গল্প হতো দর্পদলন। কি করিয়া গল্প লিখিতে হয় তা সম্প্রতি শিখিয়াছ। বঙ্কিমবাবু তার সব গল্পে পড়িয়া আমার গল্প বিশেষ ফল নাই, ফল কোথা হইতে এমন করিতে হইল। আমরা এই প্রথম গল্পটি কথাটা লিখিতে বসিলাম। আমার এটার মধ্যে অনেক রকম ছিল, কিন্তু বাল্যবিবাহের বিরুদ্ধে কোনো মত তিনি বেসাবি রুদি হইতে গড়িয়ে তোলাবে না। কিন্তু আমার বিধবা যখন স্ত্রী হয় তখন 17 বছর বয়সে 18তে পা দিলেন। তখন বললে, আমার কলেজে 3rd ইয়ারে পড়ি এবং সেই তাহার ইচ্ছাতে যৌবনের প্রথম দক্ষিণা বাতাস বাহিরে আরম্ভ করিতে কত অলক্ষ্য দিকে কত অর্বাচীন গীতি এবং কম্পনে মর্মরতা তরুণ জীবনকে উৎসুক করে তার মানে বুকের ভিতরে দীর্ঘ নিঃশ্বাস ভরিয়া উঠিল। তখন আমার মা ছিলেন না, তখন আমার শূন্যবাস সংসারের মধ্যে লক্ষ্মী যাপন করিবার জন্য আমরা পড়াশোনা শেষ হইবার অপেক্ষা করি। 12 বছর বয়সে বালিকা নিশ্চয় আমার ঘরে বলে নামতে বলে, তুমি আমার